সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আজকের এপিসোডে তোমাদের স্বাগত। আমরা অষ্টম অধ্যায়ের সমন্বয় ও নিয়ন্ত্রণের সংবেদী অঙ্গ কান নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম ক্লাসে আমি কানের গঠনটা বর্ণনা করেছিলাম চিত্র সহকারে, কানে কি কি অংশ আছে সেই জিনিসটা নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে শ্রবণ আমরা শুনতে পাই এবং কিভাবে আমাদের ব্যালেন্স রক্ষা হয় বা ভারসাম্য রক্ষিত হয়। তো শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় যাওয়ার আগে আমি আগের ক্লাসটা একটু রিপিট করে নিই। আমরা আরেকবার একটু আলোচনা করে নিই যে আমাদের কানের কি কি অংশ আছে। কি বললো? আচ্ছা, আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে একটা হচ্ছে কান। আমাদের দুই কানের গঠন হচ্ছে একই রকম। প্রথমত আমরা কানকে তিনটা ভাগে ভাগ করেছিলাম। আমরা যদি চিত্রটার দিকে একটু খেয়াল করি, শিক্ষার্থী তোমরা চিত্রটা একটু খেয়াল করবে। তোমরা অনেকেই বলেছিলে যে চিত্রটা একটু জটিল, আঁকতে একটু প্রবলেম হয়। দেখো, চিত্রটা খুব বেশি কঠিন না, বারবার প্র্যাকটিস করলে এই চিত্রটা খুব ইজিলি পারা যায়। তো তো কানকে আমরা প্রথমত তিনটা অংশে ভাগ করতে পারি। বহিঃকর্ণ, এটা তিনটি অংশ নিয়ে গঠিত। একটাকে বলা হয় পিনা, পিনা, কর্ণকুহর, টিম্প্যানিক পর্দা। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডে দেখা যাচ্ছে কিনা তোমরা কাইন্ডলি একটু জানাও। আশা করি কানের গঠনটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি আরেকবার বলছি, আমাদের কানকে তিনটা অংশে ভাগ করা যায়। বহিঃকর্ণের হচ্ছে তিনটি পার্ট। প্রথমত পিনা, আমরা যে জায়গাটাতে কান মলা দিই সেই অংশটাই হচ্ছে পিনা বা কর্ণছত্র। এটা কিছুটা ভাঁজ ভাঁজ থাকে এবং এটাতে তরুণাস্থি থাকে, যার কারণে আমরা কানটাকে ফোল্ডিং বা ভাঁজ করতে পারি।
দ্বিতীয় যে অংশটা যেখানে আমরা কটন বাড দিয়ে কোনো কিছু করি কানের ভেতরে, সেই অংশটুকুকে বলা হয় এক্সটার্নাল অডিটরি মিটাস বা কর্ণকুহর। ঠিক আছে। আচ্ছা, কানের যে অংশটাতে আর কটন বাড ভেদ করে যেতে পারে না, যেখানে গিয়ে প্রথম বাধাগ্রস্ত হয়, সেটাকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন বা টিম্প্যানিক পর্দা বা কর্ণপটহ। আমরা অনেক সময় বলে থাকি থাপড়িয়ে কানের পর্দা ফাটিয়ে দিব, তো সেটাই হলো আমাদের টিম্প্যানিক পর্দা। সো আমরা কয়টা পার্ট পেলাম বহিকর্ণে? পিনা বা কর্ণছত্র, কর্ণকুহর এবং টিম্প্যানিক পর্দা। এই অংশটুকু বায়ু দ্বারা পূর্ণ থাকে। নেক্সট আসো, যে অসম আকৃতির একটা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে এই জায়গাটাতে, এই অংশটুকুর নাম হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ। মধ্যকর্ণের মধ্যে তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। টিম্প্যানিক পর্দা থেকে ঠিক শুরু হয়েছে তিনটা অস্থি। আমরা জানি যে আমাদের মধ্যকর্ণে তিনটা অস্থি থাকে, যার নাম ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। তো ম্যালিয়াসটা দেখতে হচ্ছে হাতুড়ির মতো, হ্যামার, হাতুড়ির মতো। ইনকাসটা হচ্ছে নেহাইয়ের মতো, এটাকে এনভিলও বলা হয়ে থাকে। যে কামাররা যে পাত্রার উপরে, যে জিনিসটার উপরে রেখে কোনো কিছু পিটায়, লোহার দণ্ড টণ্ড, সেটাকেই বলা হয় হচ্ছে নেহাই বা এনভিল। এবং মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস, সেটা কোথায় থাকে? মধ্যকর্ণে। এটা একদিকে ইনকাসের সাথে এবং অন্যদিকে একটা ফেনেস্ট্রা ওভালিস নামক ছিদ্রের গায়ে লাগানো থাকে। তাহলে মধ্যকর্ণটা অবস্থিত কোথায়? তোমাদের বারবার বলছি, ইম্পর্টেন্ট কথাগুলো তোমরা একটু বইয়ের মধ্যে দাগিয়ে রাখবে। তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসবে। তো করোটি টিম্প্যানিক বুলার ভেতর, করোটি টিম্প্যানিক বুলা নামক একটা জায়গা আছে, সেই অংশটুকুতে, সেই অংশের মধ্যে আমাদের মধ্যকর্ণ অবস্থান করে। এখানে থাকে তিনটা অস্থি এবং মধ্যকর্ণ থেকে শুরু হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত থাকে একটা নালী, যেটাকে বলা হয় ইউস্টেশীয় নালী। এই নালীটা কি করে? এই কানের উভয় পাশের বায়ুর চাপটাকে সমান রাখে। এরপরে আছে এখানে দুটি ছিদ্রপথ, একটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, যেটার মাধ্যমে শব্দ অন্তঃকর্ণে প্রবেশ করে, এবং আরেকটা আছে ফেনেস্ট্রা রোটান্ডা। আমরা অনেক সময় বলে থাকি এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিই, আসলে কথাটা এমন নয়। আমাদের প্রত্যেকটা কানেই দুটা করে ছিদ্রপথ থাকে, একটা ফেনেস্ট্রা ওভালিস, ওভাল থেকে বোঝা যাচ্ছে এই ছিদ্রপথটা হচ্ছে ওভাল শেপ। তাহলে স্টেপিস যেই ছিদ্রের মাধ্যমে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে, সেই ছিদ্রপথটাকে বলা হয় ফেনেস্ট্রা ওভালিস। এবং নিচের দিকে কক্লিয়া হয়ে যে শব্দটা মধ্যকর্ণে এসে প্রশমিত হয়ে যায় ইউস্টেশীয় নালীর মাধ্যমে, তার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। তাহলে আমরা কি জানলাম? মধ্যকর্ণের তিনটি পার্ট, কর্ণাস্থি বা এয়ার অসিকল, কর্ণাস্থি বা এয়ার অসিকল তিনটি, দুইটা ছিদ্রপথ, আর 3 নাম্বার হচ্ছে ইউস্টেশীয় নালী। এই গেল আমাদের মধ্যকর্ণ। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হলো অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের গঠনটা খুবই জটিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্তঃকর্ণকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায়। তার আগে বলে নিই, আমাদের বহিকর্ণ এবং মধ্যকর্ণ বায়ু দ্বারা পূর্ণ থাকে এবং টোটাল অন্তঃকর্ণটা তরল দ্বারা পূর্ণ থাকে। সেটা দুই ধরনের তরল, আমি আসছি। ইউট্রিকুলাস এবং স্যাকুলাস। ইউট্রিকুলাস মেইনলি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, আমি একটু পরে আসছি। আর স্যাকুলাস হচ্ছে আমাদের শ্রবণে সহায়তা করে। তো অন্তঃকর্ণের টোটাল গঠনকে বলা হয় ল্যাবিরিন্থ। কি বললাম? অন্তঃকর্ণের টোটাল গঠনটাকে, এই টোটাল গঠনটাকে বলা হয় ল্যাবিরিন্থ। ল্যাবিরিন্থ আবার দুই রকম, একটা হচ্ছে মেমব্রেনাস আর একটা হচ্ছে অস্থিময়। এন্ডোলিম্ফ, প্রিয় শিক্ষার্থী, টোটাল অন্তঃকর্ণ হচ্ছে গঠনকে বলা হয় ল্যাবিরিন্থ। এই ল্যাবিরিন্থ হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় মেমব্রেনাস ল্যাবিরিন্থ আর একটাকে বলা হয় অস্থিময় ল্যাবিরিন্থ। স্বাভাবিকভাবে অস্থিময় ল্যাবিরিন্থ থাকে উপরের দিকে। তাহলে এখানে যে দুই ধরনের তরল আছে কিভাবে মনে রাখবে? অস্থিময় ল্যাবিরিন্থ থাকে যেহেতু বাইরের দিকে, সো এইখানে যে তরলটা থাকবে তার নাম হচ্ছে পেরিলিম্ফ। পেরি মানে হচ্ছে বেষ্টনকারী বা আবৃতকারী। সো
পেরিলিমটা থাকবে বাইরের দিকে। আর মেমব্রেনাস ল্যাবিরিন্থ যেটা, সেটা কি তরল দ্বারা পূর্ণ থাকে? কিন্তু কোশ্চেন হতে পারে, মনে রাখবে। তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থ এন্ডোলিম্ফ, এন্ডো মানে হচ্ছে ভেতরে আর পেরি মানে হচ্ছে বাইরের দিকে বেষ্টনকারী। তাহলে এই ল্যাবিরিন্থটা হচ্ছে দু ধরনের। এছাড়াও ইউট্রিকুলাসে উপরের দিকে তিনটা সেমি সার্কুলার ক্যানেল বা অর্ধবৃত্তাকার নালী থাকে। এটার মধ্যে দুইটা উলম্ব, একটা আনুভূমিক ভাবে অবস্থিত। এই যে নালীগুলো সেমি সার্কুলার নালী থাকে। এই নালীগুলার ঠিক নিচের দিকে অ্যাম্পুলা নামক কিছু স্ফীত অংশ থাকে। এই গোড়ার নিচের দিকে এরকম ফোলা ফোলা থাকে। এরকম স্ফীত কিছু অংশ থাকে, এটাকে বলা হয় অ্যাম্পুলা। তিনটি অর্ধবৃত্তাকার নালীর অভ্যন্তরে গোড়ায় হচ্ছে অ্যাম্পুলা নামক স্ফীতকায় অংশ থাকে, যার ভিতরে সংবেদী রোম এবং কোষ থাকে। এই সংবেদী রোম আর হচ্ছে কি থাকে? কোষ থাকে। এবং উভয় কর্ণের উভয় অংশের ইউট্রিকুলাস এবং স্যাকুলাসের ভিতরে ম্যাকুলা নামক অঙ্গ থাকে। এই অ্যাম্পুলার ভিতরে থাকে কুপুলা, এবং কুপুলা নামক জেলির মতো পদার্থ থাকে, এবং এর মধ্যে চুনময় অটোলিথ সম্বলিত দানা থাকে। চুনময় অটোলিথ সম্বলিত দানা থাকে এবং কুপুলার মতো কুপুলা নামক জেলির মতো আবরণ দ্বারা আবৃত থাকে, যেটা আমরা ভারসাম্য করতে গিয়ে বুঝতে পারবো স্পষ্টভাবে। আচ্ছা, এটা গেল ইউট্রিকুলাস। স্যাকুলাস ঠিক নিচের দিকেই, স্যাকুলাসের ঠিক নিচের দিকেই যে পেঁচানো শামুকের গোলকের মতো অংশটি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ককলিয়া। আমি আগের ক্লাসেই বলেছিলাম এই ককলিয়ার মধ্যে প্রকোষ্ঠ থাকে টোটাল তিনটা। টোটাল প্রকোষ্ঠ থাকে ওপরে, নিচে এবং মাঝখানের দিকে। ওপরের প্রকোষ্ঠটার নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা ভেস্টিবুলি, মাঝে স্ক্যালা মিডিয়া, স্ক্যালা মিডিয়া এবং নিচে স্ক্যালা টিম্পেনি। এই প্রকোষ্ঠগুলো মূলত বিভিন্ন ফ্রিকোয়েন্সি শব্দটাকে গ্রহণ করে এবং সেই সংবেদ বা উদ্দীপনা মস্তিষ্কে যখন পাঠায় তখনই আমরা হচ্ছে শুনতে পাই। তো স্ক্যালা ভেস্টিবুলিস এবং স্ক্যালা মিডিয়া, স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা মিডিয়া এটা উপরে এবং নিচের দিকে থাকে, তার মানে চারিদিকে বেষ্টন করে। সো এই দুইটা অংশ পেরিলিম্ফ নামক তরল দ্বারা পূর্ণ থাকবে। আর স্ক্যালা মিডিয়া এটা হচ্ছে এন্ডোলিম্ফ, এটা হচ্ছে এন্ডোলিম্ফ দ্বারা পূর্ণ থাকে। এখন এই যে মাঝখানে স্ক্যালা মিডিয়া, এটার উপরে এবং নিচে দুটো ঝিল্লি থাকে। তো স্ক্যালা মিডিয়ার উপরের ঝিল্লিটার নাম, ধরি এটা স্ক্যালা মিডিয়ার উপরের ঝিল্লিটার নাম হচ্ছে রেসনার ঝিল্লি, আর নিচেরটার নাম হচ্ছে বেসিলার ঝিল্লি। তাহলে আমরা জানলাম এই ককলিয়ার ভেতরে তিনটা করে প্রকোষ্ঠ থাকে, স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্পেনি। এর মধ্যে উপরে এবং নিচের দুইটা হলো পেরিলিম্ফ নামক তরল দ্বারা পূর্ণ থাকে এবং স্ক্যালা মিডিয়া হচ্ছে এন্ডোলিম্ফ দ্বারা পূর্ণ থাকে। স্ক্যালা মিডিয়ার উপরে এবং নিচে দুইটা মেমব্রেন থাকে, দুইটা পর্দা থাকে, একটার নাম রেসনার ঝিল্লি আর একটার নাম বেসিলার ঝিল্লি। এই রেসনার এবং বেসিলার ঝিল্লিগুলো একত্রিত হয়ে সংবেদী অর্গান অফ কর্টি গঠন করে। অর্গান অফ কর্টি, সংবেদী অর্গান অফ কর্টি গঠন করে, যে সংবেদীয় অর্গান অফ কর্টিটাই আমাদের মেইনলি শ্রবণে সহায়তা করে। আর স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা মিডিয়া কোকলিয়ার পার্শ্বদেশে একটা অংশে মিলিত হয়, এটাকে বলা হয় একদম উপরের প্রকোষ্ঠ এবং নিচের প্রকোষ্ঠ মিলিত হয়, এটাকে বলা হয় হেলিকট্রিমা। হেলিকট্রিমা। আশা করি কানে এই অংশটা তোমরা আগের ক্লাসেও বলেছিলাম, আজকে আরেকটু ক্লিয়ার হয়ে গেল। তাহলে নেক্সট টপিকটা পড়তে আমাদের একটু সুবিধা হবে।
এটা গেল কানের গঠন। তোমরা চিত্রটা সাথে সাথে এঁকে ফেলবে। এবার আসো শ্রবণ, আমরা কিভাবে শুনতে পাই, ঠিক না? এই যে বিষয়টা কতটা ইন্টারেস্টিং, আগে কখনো ভেবে দেখেছো তোমরা যে আমরা এই যে কথাগুলো শুনছি কিন্তু কিভাবে শুনছি, জাস্ট এটা কিভাবে সংগঠিত হয়? বায়োলজিটা এই জন্যই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা কিডনি সম্পর্কে জেনেছি, রক্ত সম্পর্কে, হার্ট সম্পর্কে, মানে আমরা দেহের ভেতরে কিভাবে কাজকর্ম কিভাবে চলছে সেই জিনিসটা কিন্তু আমাদের কোনো ধারণা ছিল না। এখন এটা ডিটেলে পড়তে গিয়ে আমরা এর বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে জানতে পারছি। এটা অনেক বড় একটা বিষয়। এই যে আমরা আগেই বলেছিলাম যে শব্দটা হচ্ছে মাধ্যমে চলাচল করে। এই যে আমি কথা বলি, এটা কোন মাধ্যমে চলাচল করছে? বায়ু মাধ্যমে। তো এটা বিভিন্ন মাধ্যমে, শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। এই যে আমি যখন কথা বলছি, এটা হচ্ছে বাতাসের কম্পন, এটা কম্পন আকারে আমাদের কর্ণকুহরে প্রবেশ করে। তো কিভাবে করে এবং কোথায় যায় আমরা আরেকটা চিত্র আঁকতে হবে। এই চিত্রটার মাধ্যমে আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাথে সাথে চিত্রটা একটু আঁকার চেষ্টা করবে। আমরা যদি ককলিয়াটাকে সোজা করে নিই তাহলে এই ধরনের একটা চিত্র আসবে। ককলিয়াটাকে যদি আমরা সোজাভাবে কল্পনা করি তাহলে এই ধরনের একটা গঠন আমরা দেখতে পাবো। দেখো এর মাধ্যমে আমরা কিভাবে শ্রবণ মানে শুনতে পারি। এখন এটার অংশগুলো কি কি সেটা একটু আমাদের জানতে হবে। আচ্ছা, এটা তো আমরা জানি, ফেনেস্টা, আমি সংক্ষিপ্ত আকারে লিখছি, ফেনেস্টা ওভালিস, এটা হচ্ছে ফেনেস্টা রোটান্ডা, এটা আমরা জানি স্টেশনালি। এইটুক হচ্ছে বহিকর্ণ, এইটুক হচ্ছে মধ্যকর্ণ, অন্তঃকর্ণে। উপরের যে প্রকোষ্ঠ আমরা বলেছি কি ককলিয়ার মধ্যে তিনটা প্রকোষ্ঠ থাকে, কি কি জানো? স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্পানি। তাহলে উপরের যে প্রকোষ্ঠ এটার নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি। মাঝের যে স্তরটা এটার নাম হচ্ছে স্ক্যালা মিডিয়া, স্ক্যালা মিডিয়া। এবং নিচের অংশটার নাম, নিচের যে অংশটা সেটার নাম হচ্ছে স্ক্যালা টিম্পানি। আচ্ছা, তাহলে এই স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা মিডিয়া হচ্ছে আমরা বলেছিলাম পেরিলিম্ফ নামক তরলে দ্রবীভূত থাকে, যারা দ্রবণে ডুবানো থাকে। আর স্ক্যালা মিডিয়া হলো এন্ডোলিম্ফ নামক তরলে। আর একটা কথা বলেছিলাম, স্ক্যালা মিডিয়ার এই যে উপরে এবং নিচে দুইটা ঝিল্লি থাকে, উপরের ঝিল্লিটাকে বলা হয় হচ্ছে রেসনার ঝিল্লি, উপরের ঝিল্লিটার নাম হচ্ছে রেসনার ঝিল্লি, আর নিচের ঝিল্লিটার নাম হচ্ছে বেসিলার। উপরেরটার নাম রেসনার ঝিল্লি এবং নিচেরটার নাম হচ্ছে বেসিলার ঝিল্লি। এবং দেখো
ককলিয়ার উপরের এবং নিচের প্রকোষ্ঠটা এক জায়গায় এসে মিলিত হয়েছে, যে অংশটার নাম বলেছিলাম আমি হেলিকট্রিমা। এটার নাম হচ্ছে হেলিকট্রিমা। এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অন্তঃকর্ণ। এখন আসলে আমরা কিভাবে শুনতে পাই। প্রথমে বলে নিয়েছি শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। আমরা যে মাধ্যমে শুনি এবং যে মাধ্যমে শব্দ বেরিয়ে যায় সেটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে শব্দ ফ্রিকোয়েন্সি যেহেতু কম্পন আকারে কম্পিত হয়ে আমাদের কানে প্রবেশ করে, আমাদের পিনার গঠনটাই এমন, পিনার প্রধান কাজটাই হচ্ছে কোন একটা শব্দ তরঙ্গকে সংগ্রহ এবং পুঞ্জীভূত করে বহি অডিটরি মিটাস বা কর্ণকুহরে প্রবেশ করানো। তাহলে এখানে যদি শব্দ তরঙ্গ হয়, এই শব্দ তরঙ্গ এই পিনার কেন্দ্রে কেন্দ্রীভূত পুঞ্জীভূত হয়ে সে কোথায় পাঠায়? ফার্স্টে হচ্ছে বহি অডিটরি মিটাস বা কর্ণকুহরে। কর্ণকুহরে যাওয়ার পর প্রথম যে জায়গাটায় বাধাগ্রস্ত হয় তার নাম হচ্ছে টিম্প্যানিক পর্দা। এই পর্দাটা দেখতে অনেকটা এরকম, অর্থাৎ এটার ভেতর বাইরের দিকটা হচ্ছে অবতল এবং ভেতরের দিকটা হচ্ছে উত্তল শেপের। মানে বাইরের দিকটা অবতল আর ভেতরের দিকটা হচ্ছে উত্তল। তো শব্দ তরঙ্গ ফার্স্টে যখন টিম্প্যানিক পর্দাতে গিয়ে আঘাত করে তখন সেই কম্পনের কারণে কি হয়? পর্দাটা কেঁপে ওঠে। পর্দাটার কাঁপনে পর্দার সাথে লেগে আছে, টিম্প্যানিক পর্দার সাথে বা কর্ণপটলের সাথে লেগে আছে হচ্ছে আমাদের মধ্যকর্ণের প্রথম অস্থিটা হচ্ছে ম্যালিয়াস। এই কম্পনটা কি হয়? অ্যাম্পলিফাই হয়, বর্ধিত হয়। আমরা শব্দ কি হয় প্রথমে যে বেগে ঢুকে তারপরে সেটা বর্ধিত হয়ে যায়। ফিজিক্সে তোমরা এটা পড়েছো। তাহলে পিনায় বাধাগ্রস্ত শব্দ তরঙ্গ পিনাটা কি করে? সে এই মধ্যকর্ণের অস্থিগুলোর মধ্যে ট্রান্সফার করে দেয়। ফলে এখানে আসার পর শব্দ তরঙ্গটা প্রায় 22 গুণ বিবর্ধিত হয়, প্রায় হচ্ছে 22 গুণ বিবর্ধিত হয় এবং ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস হয়ে ফার্স্টে আবার শোনো, শব্দ তরঙ্গ প্রথমে কম্পন আকারে আমাদের পিনায় বাধাগ্রস্ত হয়ে কর্ণকুহরে প্রবেশ করে। কর্ণকুহর থেকে প্রথমে যেখানে বাধা পায় সেটা হচ্ছে টিম্প্যানিক পর্দা। টিম্প্যানিক পর্দা যখন কম্পাঙ্ক গিয়ে পৌঁছায় তখন সেই পর্দাটা কাঁপতে থাকে এবং এই কম্পনগুলো আস্তে আস্তে তিনটা অস্থির মধ্যে সঞ্চালিত হয় এবং এইখানে এসে শব্দটা অনেক বিবর্ধিত হয়ে যায়, অ্যাম্পলিফাইড হয়ে যায়। এই শব্দ তরঙ্গটা ফেনেস্টা ওভালিস, আমরা ওভালিসটাকে বলবো ইনপুট অংশ। এটা কি করে? ফেনেস্টা ওভালিসের মাধ্যমে শব্দ তরঙ্গ আমাদের যে পেঁচানো ককলিয়া আছে এটাই কিন্তু আমরা লম্বা করে দেখিয়েছি। তো এটা ককলিয়ার অভ্যন্তরে প্রবেশ করে। আমরা জানি যে টোটাল অন্তঃকর্ণই হচ্ছে তরলে পূর্ণ থাকে। আগে ছিল বায়ু মাধ্যম, বহিকর্ণ এবং মধ্যকর্ণ বায়ু দ্বারা পূর্ণ থাকে এবং টোটাল অন্তঃকর্ণটা দুই ধরনের তরল দ্বারা পূর্ণ থাকে। তাহলে শব্দ বায়ু মাধ্যম থেকে তরল মাধ্যমে প্রবেশ করছে। তো এখানে যখন প্রবেশ করে তখন এই যে স্ক্যালা মিডিয়ার উপরের এবং যে নিচের ঝিল্লি, রেসনারের ঝিল্লি এবং বেসিলার ঝিল্লি আছে। শব্দ যদি খুবই উচ্চ মাত্রায় হয় তাহলে রেসনার ঝিল্লিগুলো কম্পিত হয়। কম্পনের ফলে সেই সংবেদটা যখন হচ্ছে অডিটরি নার্ভ, আমরা জানি যে অডিটরি, আমরা করোটিক স্নায়ুর মধ্যে নিশ্চয়ই তোমরা পড়েছো, অডিটরি নার্ভ হচ্ছে আমাদের 8 নাম্বার, 8 ক্র্যানিয়াল নার্ভ। এটা যখন মস্তিষ্কে আমাদের এই সংবেদটা পৌঁছে দেয়, সংবেদনটা পৌঁছে দেয়, তখনই আমরা শুনতে পাই। তো শব্দটা হাই ফ্রিকোয়েন্সির হতে পারে, লো ফ্রিকোয়েন্সিরও হতে পারে। এটা আমরা কিভাবে বুঝবো? দেখো আমরা বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পাই এবং আমরা কিভাবে এটা ডিটেক্ট করতে পারি? এটা কোনো মেল ভয়েস না ফিমেল ভয়েস, না এটা কোনো গানের শব্দ, না এটা কোনো মাইকের আওয়াজ? তো এটা আমরা কিভাবে ডিটেক্ট করব? তো এই যে রেসনার ঝিল্লি এবং বেসিলার ঝিল্লি এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এখানকার ঝিল্লির মধ্যে সংবেদী কোষ থাকে। দেখো বেসিলার ঝিল্লির মধ্যে কিছু আমরা কোষ দেখতে পাচ্ছি। তো শব্দ যদি খুবই উচ্চ মাত্রার হয় তখন রেসনার ঝিল্লিটা কি হয়? আন্দোলিত হয়। এখানে কিছু কোষ থাকে এবং হেয়ার সেল থাকে, লোম কোষ থাকে, সেইগুলোর মাধ্যমে সংবেদন
ভেস্টিবুলোকক্লিয়ার স্নায়ুর মাধ্যমে বা অডিটরি স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে পৌঁছায় তখনই কেবলমাত্র আমরা শুনতে পাই। অতিরিক্ত শব্দটা কি হয়, এই যে ফেনেস্টা রোটান্ডার মাধ্যমে। ফেনেস্টা রোটান্ডা মানে হচ্ছে রাউন্ড শেপ, ওভালিস, ফেনেস্টা ওভালিস মানে ডিম্বাকৃতির, আর রোটান্ডা মানে হচ্ছে গোলাকৃতি। অতিরিক্ত এই শব্দ তরঙ্গটা কি হয়, ফেনেস্টা রোটান্ডার মাধ্যমে মধ্যকর্ণ দিয়ে গলবিলের মাধ্যমে প্রশমিত হয়ে যায়। তাহলে এই যে আমরা শব্দটা শুনতে পাচ্ছি তরল মাধ্যমে আসার পর শব্দের মাত্রা অনুযায়ী, ফ্রিকোয়েন্সি অনুযায়ী শব্দ উচ্চ না নিম্ন, এই মাত্রা অনুযায়ী আমরা এই ঝিল্লিগুলোর মাধ্যমে বুঝতে পারি, এবং সেই সংবেদনটা যখন মস্তিষ্কে পৌঁছায় তখনই কেবল আমরা শুনতে পাই। এটাই গেল হচ্ছে আমাদের শ্রবণ। আমরা কিভাবে শুনতে পাই সেটার খুব সিম্পল একটা ব্যাখ্যা। আরেকবার বলছি, শব্দ তরঙ্গ পিনা, প্রথমে পিনার মধ্যে পিনা এই শব্দ তরঙ্গটাকে সংগ্রহ এবং পুঞ্জীভূত করে বহি অডিটরি মিটাসে পাঠায় বা কর্ণকুহরে পাঠায়। কর্ণকুহর থেকে প্রথমে টিম্প্যানিক পর্দাকে আঘাত করলে সেই পর্দাটা কেঁপে ওঠে। এই কম্পনের ফলে এই তিনটা ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস, এই অস্থি তিনটা কি হয়, আন্দোলিত হয়। এই কম্পনটাকে সংগ্রহ করে ফেনেস্টা ওভালিসের মাধ্যমে ককলিয়া, অন্তঃকর্ণের ককলিয়ার মধ্যে এটাকে ছেড়ে দেয়। এই কম্পনটা অন্তঃকর্ণের মধ্যে যে তরল আছে, এন্ডোলিম্ফ এবং পেরিলিম্ফ, সেই তরলের মধ্য দিয়ে বাহিত হওয়ার সময় এটার যে তিনটা প্রকোষ্ঠ আছে, স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্প্যানি, এর মধ্যে স্ক্যালা মিডিয়া আবার দুইটা ঝিল্লি আছে, রেসনার ঝিল্লি এবং ব্যাসিলার ঝিল্লি। এই ঝিল্লিগুলোর মধ্যে কিছু সংবেদী কোষ এবং রোম থাকে, যেটা এইখান থেকে সে সংগ্রহ করে ব্রেইনে পাঠায় অডিটরি স্নায়ুর মাধ্যমে, এবং তখনই আমরা শুনতে পাই। এবং অতিরিক্ত শব্দ তরঙ্গ ফেনেস্টা রোটান্ডার মাধ্যমে দেহের বাইরে বের হয়ে প্রশমিত হয়ে যায়। তাহলে আমাদের শ্রবণ অঙ্গটা গেল। এরপর আসো আমাদের ভারসাম্য রক্ষা। কান আমাদের কিভাবে ব্যালেন্স, আমরা যে মাথা আমরা সোজা রাখছি, আমাদের দেহটাকে সঠিক অবস্থানে রাখছি, এই যে আপেক্ষিক মানে এটা যে বুঝতে পারছি, এটা কিভাবে সংগঠিত হয়, কানের মাধ্যমে। তোমরা কখনো ভেবে দেখেছো যে কানের মাধ্যমে আমাদের এই ঘটনাটা ঘটে থাকে? তাহলে এখানে আমি আর দুইটা চিত্র আঁকবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই চিত্রগুলো এঁকে ফেলবে। আচ্ছা, আমরা জানি অন্তঃকর্ণকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা, ইউট্রিকুলাস, স্যাকুলাস। স্যাকুলাস সম্পর্কে আমরা পড়ে ফেললাম, বাকি থাকলো ইউট্রিকুলাস। আমরা জানি ইউট্রিকুলাসে তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, তাই না? এরকম তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, দুইটা উলম্ব এবং একটা আনুভূমিক ভাবে, এবং প্রত্যেকটা নালীর গোড়ায় স্ফীত কিছু অংশ থাকে, যেটাকে বলা হয় অ্যাম্পুলা। এখানে স্ফীত অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা। আমরা বলেছি যে এই অ্যাম্পুলার ভিতরে সংবেদী রোম ও কোষ থাকে, এবং এর ভিতরে কুপুলা নামক একটা অঙ্গ থাকে। তাহলে আসো আমরা একটা চিত্রের মাধ্যমে একটু দেখি। এই চিত্র দুইটা বইয়ের মধ্যেও দেওয়া আছে, সেম। জাস্ট আমরা বুঝবো যে কিভাবে আমাদের ভারসাম্যটা রক্ষিত হয়। তাহলে এটা হচ্ছে অ্যাম্পুলা, যেটা অর্ধবৃত্তাকার এই নালীর গোড়ায় অবস্থান করে। তাহলে এই অ্যাম্পুলার মধ্যে থাকে এই যে মোমবাতির মতো মাথার উপরে অংশের মতো দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কুপুলা। আর এটা হচ্ছে সংবেদী কোষ, আর এটা হচ্ছে স্নায়ু। এখন দেখো ভারসাম্যটা কিভাবে রক্ষিত হয়। আমরা যখন ধরো আমরা যখন মাথাটাকে, আচ্ছা একটা জিনিস চিন্তা করো, আমরা যখন মোমবাতিটাকে জ্বালাই তখন মোমটাকে যদি আমরা এদিক করি, তারপরেও হচ্ছে শিখাটা উপর দিকে থাকে, আবার যদি হেলাই তারপরেও শিখাটা উঁচুতেই থাকে, এরকম ভাবে থাকে। এখন হচ্ছে কারণ আগুনের ধর্মটাই হচ্ছে ঊর্ধ্ব দিকে থাকা, উপর আগুনের ধর্মটা আর কি। ঠিক সেরকম ভাবে আমাদের কানের ভেতরে যে অ্যাম্পুলার মধ্যে কুপুলা আছে এবং সংবেদী কোষগুলো আছে, এগুলো কিভাবে কাজ করে।
আমরা যখন মাথাটাকে এই দিকে হেলাই তখন কি হয়, এটার ভেতরে যে এন্ডোলিম্ফারিয়ান নামক তরলটা রয়েছে সেই তরলটা কি হয় মানে সেই দিকে হেলে যায়, ফলে কি হয় এই সংবেদী লোমগুলো সংস্পর্শে আসে। সেই সংবেদনটা যখন মাথাটাকে আমরা ঘুরালাম তখন কি হলো, মাথাটা একদিকে কাত হলো, দেহের অবস্থানের পরিবর্তন হলো। এই উদ্দীপনাটা এই যে সংবেদী কোষগুলো গ্রহণ করে স্নায়ুর মাধ্যমে ব্রেনে পাঠায়। যখন ব্রেনে পাঠায় তখন আমরা বুঝতে পারি বাঁকা আছে, এবং ব্রেন যে সিগন্যাল দেয় তখন আমরা আবার সোজা হয়ে যাই। একইভাবে যখন আরেক দিকে বাঁকা হই, সামনে হেলি বা পেছনে হেলি, ইভেন আমরা যখন অনেক সময় ঘুমিয়ে থাকি, ঘুম থেকে ওঠার পর যদি দেখি আমাদের মাথাটা ডিসপ্লেস হয়ে আছে, তাহলে সাথে সাথে আমরা সেটা বুঝতে পেরে আমরা মাথাটাকে ঠিক করে নিই। তো সেটা কিভাবে সংগঠিত হয়, এই অবস্থায় মাথা সোজা রাখা অবস্থায় এই কুপলাটাও সোজা থাকবে। এখন যদি মাথাটাকে আমরা একদিকে হেলিয়ে দিই, মাথাটা যদি একদিকে হেলিয়ে দিই তাহলে কি হবে, সেই অ্যাম্পুলার ভিতরে থাকা কুপুলারও ওই তরলের সাথে সাথে ওইদিকে যাবে, এবং এই সংবেদনটা এই কোষগুলোর মাধ্যমে, কোষগুলো সংগ্রহ করে অডিটরি স্নায়ুর মাধ্যমে ব্রেনে পাঠায়, এবং ব্রেন সিগন্যাল দিলে তখন আমরা আবার সোজা হয়ে যাই। তাহলে দেখো এই যে তিনটা অর্ধবৃত্তাকার নালীর মাধ্যমে, আমি ইউট্রিকুলাসের মাধ্যমে আমাদের দেহের ভারসাম্যটা কিভাবে রক্ষিত হয়, এটাই ছিল আমাদের আজকের টপিক। তাহলে আমি আগামী ক্লাসেও তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম, যে কানের গঠন চিত্রটা তোমরা সবাই একে আপাকে মেসেঞ্জারে পাঠাবে। 2-1 ব্যতীত আর কেউ তোমরা দেখো নাই, কারণ অনেকেই ভিডিওটা দেখেছো কিন্তু কেউ তোমরা সেভাবে রেসপন্স করো নাই। এই আপদকালীন সময়ে এই সময়টাকে যারা হেলায় নষ্ট করবে তারা কিন্তু পস্তাবে, এবং যারাই এই সময়টাকে কাজে লাগাবে তারা মনে করো অনেক কয়েক ধাপ তোমরা এগিয়ে গেলে। পরিস্থিতি যেমনই হোক না কেন, এই অবস্থায় আমাদের বসে থাকলে চলবে না, জীবন কখনো থেমে থাকে না। কাজেই আমাদের মনটাকে কন্ট্রোল করে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনাটা করতে হবে, ঠিক আছে? সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে আমি আশা করব নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই, আমি যে বাড়ির কাজ দুটো দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ হচ্ছে কানের গঠন চিত্র, শ্রবণ কোষ। এই দুইটা চিত্র তোমরা এঁকে আমাকে মেসেঞ্জারে পাঠাবে, এবং এই টপিকটা খুব সুন্দর করে পড়বে। এখানে যদি তোমার পরীক্ষাতে প্রশ্ন নাও আসে, তুমি অ্যাডমিশন টেস্টে মাস্ট এই অধ্যায় থেকে 2-1টা প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন দেখো, আমি যে কথাগুলো বর্ণনা করলাম এটা যদি আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখতে পারি তাহলে কেমন হয়। একটু ওয়েট করো, আমি একটু দেখছি। প্রিয় শিক্ষার্থী, আমরা কানের এই গঠনটা এবং শ্রবণ কৌশলটা একটু ভিডিওর মাধ্যমে যদি দেখতে চাই তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এয়ারড্রাম, টিম্প্যানিক পর্দাকে আমরা এয়ারড্রামও বলে থাকি।
বাইরের দিকটা অবতল এবং ভেতরের দিকটা হচ্ছে উত্তল, যেটা আমি তোমাদের বলেছি বর্ণনায়। শব্দ কম্পন আকারে আমাদের কানে প্রবেশ করছে এবং ইয়ার ড্রামের মধ্যে আঘাত করছে। এর ফলে আমাদের কর্ণাস্থিগুলোর মধ্যেও এই কম্পনটা প্রবাহিত হচ্ছে, কর্ণাস্থিগুলোর মধ্য দিয়ে কম্পনটা প্রবাহিত হচ্ছে। প্রথম অস্থিটা হচ্ছে ম্যালিয়াস, যেটা হচ্ছে হ্যামার আকৃতির। এরপরে হচ্ছে ইনকাস, যেটাকে এনভিল বলা হয়। নেক্সট হচ্ছে স্টেপিস, যেটাকে বলা হয় স্টিরাপ। ফেনেস্টা ওভালিস, কর্ণাস্থি হয়ে এই কম্পনগুলো ফেনেস্টা ওভালিসের মাধ্যমে অন্তঃকণের ককলিয়াতে প্রবেশ করবে। সেমি সার্কুলার ক্যানেল, যে তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে সেই তিনটা নালী, এবং নিচের দিকে হচ্ছে ককলিয়া। এবং এটার গোড়ায় দেখো স্ফীত অংশ থাকে, এটাকে বলা হয় অ্যাম্পুলা। এবং অ্যাম্পুলার ভেতরেই থাকে কুপুলা, যেটার মধ্যে সংবেদী রোম ও কোষ থাকে। এবং তার নিচেই হচ্ছে স্যাকুলাস। স্যাকুলাসের শেষ প্রান্ত থেকে উৎপন্ন হয় ককলিয়া। এবং পেছনের দিকে থাকে ভেস্টিবুলার নার্ভ বা অডিটরি স্নায়ু। ককলিয়ার স্ক্যালা ভেস্টিবুলি, মাঝে স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্পেনি। এই যে রেসনার মেমব্রেন এবং বেসিলার মেমব্রেন, রেসনারের ঝিল্লি এবং বেসিলার ঝিল্লি, এগুলোর মাধ্যমেই শব্দটাকে, সেই সংবেদনটা গ্রহণ করে এবং অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। তখনই আমরা শুনতে পেয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কানের গঠন এবং শ্রবণ ও ভারসাম্য রক্ষাটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় খুব ভালো করে পড়বে এবং বাড়ির কাজ দেওয়া থাকলো কানের গঠন চিত্র, প্রথম চিত্রটা এবং শ্রবণ কৌশলের চিত্রটা, এটা তোমরা এঁকে আমাকে মেসেঞ্জারে পাঠাবে। এবং যদি কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে মেসেজ করবে, আমি চেষ্টা করব সেটা যথাযথ উত্তর দেওয়ার জন্য। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের অন্য একটি সংবেদী অঙ্গ চোখ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। স্টে হোম, স্টে সেফ। গুড বাই।